বিএনপির এক একজন এমপিরা যেন পরিণত হয়েছেন ব্যাংক খাতকে। তারা বাজিয়ে দিচ্ছেন দেশের 12টা অর্থনৈতিকভাবে দুর্বল এমন 12টি ব্যাংকে ৬৮,০০০ কোটি টাকা ধার দিয়ে ১ টাকাও ফেরত পায়নি কেন্দ্রীয় ব্যাংক। কারণ ব্যাংকগুলোর হাতে ফেরত দেওয়ার মতো অর্থ নেই। জানা যাচ্ছে এই বিশাল অর্থের একাংশ ঢুকে গেছে বিএনপির অন্তত ১১ জন এমপির পকেটে। এসব এমপিরা নির্বাচিত হবার আগে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে তারা ইচ্ছাকৃতভাবে এসব লোন পরিশোধ করছে না। শত শত কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে এমপি হয়েছেন এমন ১০ জন এমপিকে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক কারা এই ব্যাংক খাদক। নাম্বার ১, আব্দুল মুক্তাদির। নির্বাচনী হলফনামা অনুযায়ী সিলেটের খন্দকার আব্দুল মুক্তাদির ও তার স্ত্রীর ব্যাংক ঋণ রয়েছে। ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানে আব্দুল মুক্তাদিরের ঋণ ৬,৮৫,০০,০০০ টাকা। তার স্ত্রীর নামে ঋণ ট্রাস্ট ব্যাংকে ৬৪ কোটি, ইসলামী ব্যাংকে ১৫ কোটি, আল আরাফা ইসলামী ব্যাংকে ১০০ কোটি টাকা ঋণ তাদের। খন্দকার আব্দুল মুক্তাদিরের স্বার্থ সংশ্লিষ্ট FM ইয়ার্ন ডাইং লিমিটেডকে খিলাফি না দেখাতে আদালতের স্থগিতাদেশ ছিল গত ২৬ জানুয়ারি পর্যন্ত, কিন্তু নির্বাচন হয়েছে ২৬ জানুয়ারির পর, মানে ঋণ খেলাফি হওয়ায় নির্বাচন কমিশনের ধারা অনুযায়ী আব্দুল মুক্তাদিরের ভোটে দাঁড়ানো বৈধ ছিল না। তবু নির্বাচন কমিশন আব্দুল মুক্তাদিরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কিভাবে, এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। ধারণা করা হচ্ছে কোনো অসাধু কর্মকর্তা টাকা খেয়ে আব্দুল মুক্তাদিরের মনোনয়নকে বৈধতা দিয়েছে। জনসাধারণ দাবি তুলেছে মুক্তাদির সহ যে ১০ জন ঋণ খেলাপি হয়েছে তাদের সংসদ সদস্য পদ যেন বাতিল করা হয়। তবে রেকর্ড বলছে এবারে নির্বাচনে জিতে যাওয়ার পর ঋণ খেলাপি হওয়ার কারণে কারো সংসদ সদস্য পদ বাতিল হয়েছে এমন নজির খুঁজে পাওয়া যায়নি, কারণ এমপি হবার পর তারা আইন আদালত নিজের কুক্ষিগত করে নেয়। নাম্বার ২, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। চট্টগ্রাম ৬ আসন থেকে বিজয়ী বিএনপির সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নামে ৬৭৯ কোটি টাকার খেলাফি ঋণ ছিল। তাকে ঋণ খেলাফি দেখানোর ওপর আদালতের স্থগিতাদেশ ছিল গত ২৩ ফেব্রুয়ারি, অর্থাৎ নির্বাচনের ১১ দিন পর পর্যন্ত। সেই সুযোগেই তিনি শত শত কোটি টাকার ঋণ খেলাফি হয়েও এমপি হয়েছেন। তার এমপি পদও বাতিল করার দাবি উঠেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১২ নম্বর ধারায় বলা হয়েছে ঋণ খেলাফিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, কিন্তু দেখা যায় নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীরা কিছু টাকা পরিশোধ করে ঋণ নিয়মিত করে ফেলেন। এটাকে সহজ ভাষায় বলে বাটপাড়ি। গিয়াসউদ্দিন কাদের চৌধুরীও বাটপাড়ি করে এমপি হয়েছেন। অর্থনীতিবিদ মঈনুল ইসলাম বলছেন ঋণ খেলাফিদের সংসদে আসার সুযোগ করে দেওয়াটা খুবই খারাপ সিদ্ধান্ত হয়েছে। নাম্বার ৩, কাজী রফিকুল ইসলাম। বেসরকারি দুটি ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় কাজী রফিকুল ইসলাম অন্তত ৭৬৫ কোটি টাকার ঋণ খেলাফি হন। বগুড়া ১ আসনে বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন কাজী রফিকুল ইসলাম। তাকে ঋণ খেলাফি দেখানোর ওপর স্থগিতাদেশের একটির মেয়াদ শেষ হয়েছে গত ২৫ জানুয়ারি, মানে ঋণ খেলাফি হয়েও তিনি নির্বাচন কমিশনের গ্রিন সিগন্যাল পেয়েছেন। কিভাবে তিনি ঋণ খেলাফি হয়েও নির্বাচনে অংশ নিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। জামায়াত সংশ্লিষ্টদের অভিযোগ, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের পুরোটাই বিএনপি নিয়ন্ত্রণে ছিল, সেই দিক থেকে অবৈধ প্রভাব খাটিয়ে কাজী রফিকুল ইসলামের মনোনয়ন বৈধতা পায়। নাম্বার ৪, গোলাম মোহাম্মদ সিরাজ। বগুড়া ধুনট ও শেরপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া ৫ আসন। এ আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ। হলফনামায় তিনি নিজের নামে মাত্র ২৭ লাখ টাকা এবং স্ত্রী শাহানাজ সিরাজের নামে ৪ লাখ টাকা ঋণের কথা উল্লেখ করেন বলে অভিযোগ ছিল। তবে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় তথ্য অনুযায়ী তার সংশ্লিষ্ট ৩টি প্রতিষ্ঠানের নামে রয়েছে প্রায় ১০৯ কোটি টাকার ঋণ। এছাড়াও শাহানাজ সিরাজের মালিকানাধীন SR কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের নামে বিভিন্ন ব্যাংকে প্রায় ৫১২ কোটি টাকার খেলাফি ঋণ রয়েছে বলে নির্বাচনের আগে বাংলাদেশ ব্যাংকের এক পর্যালোচনায় উঠে এসেছিল। একই প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিলও বকেয়া রয়েছে প্রায় ৪১ কোটি ৪২ লাখ টাকা। এসব বিষয়ে খেলাফি ঋণ সংক্রান্ত ৪টি মামলা রয়েছে। তারও সংসদ সদস্য পদ বাতিলের দাবি উঠেছে। নাম্বার ৫, মোহাম্মদ জাকির হোসেন। মুক্তাগাছা উপজেলা নিয়ে ময়মনসিংহ ৫ আসন। এ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন। হলফনামা অনুযায়ী তিনি এবং তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে দুটি বেসরকারি ব্যাংকে প্রায় ৯৭ কোটি টাকার খেলাফি ঋণ ছিল। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচনের আগেই আগামী ৬ জুন পর্যন্ত তাকে ঋণ খেলাফি না দেখাতে স্থগিতাদেশ দিয়েছিলেন আদালত। নাম্বার ৬, মোহাম্মদ আসলাম চৌধুরী। সীতাকুণ্ড ও পাহাড়তলী নিয়ে এ আসন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মোহাম্মদ আসলাম চৌধুরী নিজের নামে জামিনদার হিসেবে ও পরিচালক হিসেবে ৫ ব্যাংকে খেলাফি ঋণ ১,৭০০ কোটি টাকা।
এর মধ্যে নিজের ও অন্যান্য মিলে তার ঋণ রয়েছে ৩৫৪,৪২ লাখ টাকা। জামিনদার হিসেবে তার ঋণের পরিমাণ ১,০৫৯ কোটি টাকা ও বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে ঋণ ২৮৫ কোটি টাকা। সিআইবিতে তার ঋণ খেলাফি না দেখানোর উপরে প্রথমে গত ১৯ ও ৩১ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেন আদালত। এ মেয়াদ শেষ হওয়ার পর তিনি নির্বাচনের আগেই আবার আদালত থেকে স্থগিতাদেশ পান। তারও সংসদ সদস্য পদ বাতিল করার আবেদন জানিয়েছে সাধারণ জনগণ। নাম্বার ৭, সারোয়ার আলমগীর। চট্টগ্রাম ২ আসনের এমপি সারোয়ার আলমগীরের মালিকানাধীন কোম্পানির নাম NFZ টেরি টেক্সটাইল। স্ট্যান্ডার্ড ব্যাংকের আগ্রাবাদ শাখায় ২০১ কোটি টাকার খেলাফি ঋণ ছিল এ কোম্পানির নামে। সেই হিসেবে সারোয়ার আলমগীর একজন ঋণ খেলাফি। তারও সংসদ সদস্য পদ বাতিল এখন সময়ের দাবি। নাম্বার ৮, মোবাশ্বের আলম ভূঁইয়া। কুমিল্লার নাঙ্গলকোট ও লালমাই উপজেলা এমপি মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান জমজম কার অ্যান্ড অটোমোবাইল এর মালিক ও জামিনদাতা হিসেবে তিনি ঋণ খেলাফি। বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেও ঋণ খেলাফি ও দলীয় প্রত্যয়নপত্র জমা না দেওয়ায় গত ৩ জানুয়ারি বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। প্রভাব খাটিয়ে পরে বৈধতাও পান। কেন ঋণ খেলাফি হবার পরেও নির্বাচন করলেন এসব প্রার্থী? এসব প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমরা ঋণ খেলাফি যাদের ছাড় দিয়েছি তাদেরকে ইচ্ছাকৃতভাবে দেইনি, মনে কষ্ট নিয়ে দিয়েছি, কারণ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমাদের কিছুই করার ছিল না। এই ৮ জন ছাড়াও লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৯ আসনে বিএনপি থেকে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আবুল কালাম। কালিহাতী উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল ৪ আসনে বিএনপি থেকে লুৎফর রহমান ওরফে মতিন এবং শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার ৪ আসনে বিএনপি থেকে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। এদের সবাই ঋণ খেলাফি। বলা যায় এরা নিজেরাই দেউলিয়া, ঋণ পরিশোধ করতে পারছেন না। কেউ আবার ইচ্ছাকৃতভাবে ক্ষমতার বলে ঋণ পরিশোধ করছেন না। এরা যে প্রভাব খাটিয়ে মনোনয়নে বৈধতা পেয়েছেন তার আরও প্রমাণ আছে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঋণ খেলাফি হওয়ার কারণে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছিল, যারা এবার জয়ী হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আসলাম চৌধুরী ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে ঋণ খেলাফি থাকা অনেকে সামান্য কিছু টাকা ব্যাংকে দিয়ে ঋণ পুনঃতফসিল করে আদালতের মাধ্যমে নির্বাচন করার সুযোগ পাচ্ছেন। সাধারণ জনগণ বলছেন এরা এমপি হয়েছে বাটপারি করে এমপি হয়ে এরা জনসেবা করবে কিভাবে? এদের হাতে সরকারি বরাদ্দ নিরাপদ নয় বলেও মত দিয়েছেন অনেকেই। সুপ্রিয় দর্শক, এসব দৃশ্য প্রমাণ করে কিভাবে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। সবকিছু বিবেচনার পর এদের সংসদ সদস্য পদ বাতিল করে ওইসব আসনে আবারও নির্বাচনের দাবি সাধারণ জনগণের। আপনি কি চান এদের সংসদ সদস্য পদ বাতিল করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।